আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাজস্ব আয় বাড়াতে বছরের শুরুতেই ৪৩ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অত্যাবশ্যকীয় পণ্যের শুল্ক শূন্য করায় সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তিনি। নতুন বছরে ব্যাংকিং খাত সহ অর্থনীতিতে স্বস্তি ফেরার আশাবাদ জানিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ কমবে না বলে জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। এখন কোনো রেস্টুরেন্টে কেউ ১০০ টাকার খাবার খেলে পরিশোধ করতে হয় ১০৫ থেকে ১০৭ টাকা। এই ৫-৭ টাকা সরকারের কোষাগারে ভ্যাট হিসেবে জমা হয়। এই ভ্যাট বাড়ছে নতুন বছরে। এখন থেকে ১০০ টাকার খাবার খেলে গুনতে হবে ১১৫ টাকা। একইভাবে বাড়ছে পোশাক, মিষ্টি, বিস্কুট, আচার, টিস্যু পেপার সহ বেশ কিছু পণ্যের ভ্যাট। এছাড়া বাড়তে পারে বিমান ভাড়াও। অভ্যন্তরীণ থেকে শুরু করে সার্কভুক্ত সহ ইউরোপ, আমেরিকা ভ্রমণে শুল্ক বাড়তে পারে। বৃহস্পতিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অথবা সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেট। যার টার্ন ওভার ৫০ লাখ টাকার উপরে তারাই খালি এটা বোধ আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার বোধ আসছে না। তাহলে কি ভ্যাট বাড়ছে IMF এর পরামর্শেই? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হঠাৎ করে ইনকাম ট্যাক্স ও কোম্পানি ট্যাক্স বাড়ানো সম্ভব না, তাই চিন্তাভাবনা করেই ভ্যাট বাড়ানো হয়েছে। এইটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে। আবার ধার করে, ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায়। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তির মতো খাতে আগামী অর্থ বছরের বাজেটে বরাদ্দ কমবে না বলেও আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ খাতকে ব্যবসার খাত বানিয়ে আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে বলে দাবি করেছে দলটি। তারা বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 মিলিয়ন বেশি দুর্নীতি হয়েছে। ইমরুল আহসানের রিপোর্ট। কথা বলবো, বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে হরিলুট হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপির তরফ থেকে বলা হয়, সরকারি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চেয়ে বেসরকারি খাতের কুইক রেন্টালে জোর দেওয়া হয়েছে জনগণের পকেট কাটতে। ক্যাপাসিটি চার্জের নামে লোপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পাচার হয়েছে দেশের বাইরে। এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমার যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। বিদ্যুৎ খাতটা তারা একটা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে। বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে পকেট কেটে নিয়ে গেছে এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 মিলিয়ন দুর্নীতির অভিযোগ উঠেছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে। বিএনপি মনে করে দুর্নীতি হয়েছে আরো বেশি। রূপপুরে তো $500 মিলিয়ন
তারা নিয়ে গেছে এটা, এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই টিউলিপের ব্যাপারে, এবং আরো দুর্নীতি আছে আর কি। শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল চুক্তির জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে সব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে মোট ভোটার 12,36,83,512 জন। গত বছরের তুলনায় 18,33,312 জন ভোটার বেড়েছে, যেখানে নারীর তুলনায় পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতি বছরের মতো খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নতুন নির্বাচন কমিশন। 2023 সালের তুলনায় 2024-এ ভোটার বেড়েছে 1.5%। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,33 লাখ আর নারী ভোটার 6,03 লাখ। নতুন করে বৃদ্ধি পাওয়াদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 11,85,000 আর নারী ভোটার 6,47,000। ব্রিফিংয়ে জানানো হয়, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ না পড়া, কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা, এই তালিকায় এখনো অনেকে বাদ পড়েছেন তথা আবেদন করেন নাই। এর মধ্যে ত্রুটি বিচ্যুতি যা কিছু আছে সেগুলো দাবি আকারে, আপত্তি আকারে আপনারা আগামী 15 দিনের মধ্যে উপস্থাপন করবেন। ভোটারদের বয়স নিয়ে এবং 2025 সালের আগে 18 বছর হওয়াদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে বলে আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়ঃপ্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন, জি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ব্যক্তিগত একটি মত দিয়েছেন, আমরা শুনেছি এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এবার প্রথমবারের মতো 7টি দেশের 13,151 জন প্রবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সমাজসেবার উদ্দেশ্যে নিজস্ব স্বার্থে মুনাফা না করে পর স্বার্থে ব্যবসা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত ওয়াকাথনের উদ্বোধনকালে তিনি এমন আহ্বান জানান। সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করে। শীতের ভোরে নারী, শিশু, পৌরসহ সকল বয়সী বিপুল সংখ্যক মানুষ এই ওয়াকাথনে অংশ নেয়। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ওয়াকাথনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ একে অপরের পাশে দাঁড়াবে, এটাই জীবনের নিয়ম। কিন্তু সামাজিক ও পারিবারিক বাস্তবতায় এখন সেই প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। এজন্য সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন ধারণা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। মানুষের যে ক্ষমতা সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি, মানুষের ক্ষমতা প্রচন্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারণ মুখাপেক্ষি হতো। আমাদের সেই শক্তিটাকে যেন আমরা উন্মোচন করতে পারি, আমাদের পারিবারিকভাবে, আমাদের শিক্ষাগতভাবে। আশা করি আমরা আমাদের সকল সমস্যা এভাবে সমাধান করতে পারব। দেশজুড়ে কয়েক হাজার কোটি টাকা ব্যয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগের বিষয়ে দুদক তদন্ত শুরু করেছে বলে জানালেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এর সাথে সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসেবে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে।
দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক ও টেলিযোগাযোগ সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। আর পতিত আওয়ামী লীগ আমলে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামীর নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী MS প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে অক্টোবরে মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। 43তম BCS এর সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া 227 জন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 227 জন প্রার্থীর পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হবে। এর সুযোগ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত 30 ডিসেম্বর 1896 জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার এতে স্বাস্থ্য পরীক্ষায় 40 জনের অনুপস্থিত ও 227 জনকে নিয়োগ অনুপযুক্ত বলা হয়। পরে অনুপযুক্ত যেসব প্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন চেয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি শেষে আদালত নামঞ্জুর করেন। চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আইনজীবীরা জানান, আদালতের রাষ্ট্রপক্ষ চিন্ময় দাসের জামিন নামঞ্জুরের যুক্তি তুলে ধরেন। আসামি পক্ষের 11 জন আইনজীবী জামিনের পক্ষে শুনানি করেন। আদালত শুনানি শেষে চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। এ সময় চিন্ময় দাসকে আদালতে নেওয়া হয়নি। তারপরও সকাল থেকে আদালতের সব গেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ সহ বিভিন্ন বাহিনী। এর আগে গত 12 ডিসেম্বর ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ আসামি চিন্ময় দাসের পক্ষে জামিনের শুনানি করেন। আইনজীবীর কোনো ওকালতনামা না থাকায় আদালত তার আবেদন নামঞ্জুর করেন। যেহেতু এটা রাষ্ট্রদ্রোহী মামলা, এটার সাজা হচ্ছে সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এই বিষয়গুলো হয়তো কোর্ট আমলে নিয়েছেন। আর যেহেতু জাতীয় পতাকার উপর অবমাননা করেছেন, এটাও বোধহয় গুরুতর অপরাধ বলে আদালত মনে করেছেন বলে আমার ধারণা। এইগুলো বিবেচনা করে আদালত এই আসামির জামিন নামঞ্জুর করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, জুলাই বিপ্লবের পরেও কোটার যৌক্তিক সংস্কার হয়নি, বরং অযৌক্তিক কোটা রেখে 2024-25 সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষক ও কর্মকর্তাদের ক্ষেত্রে পোষ্য কোটা বাতিল করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য 100% পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত হয়। মেধার ভিত্তিতে ভর্তির দাবিতে বুধবার রাতের সংবাদ সম্মেলন করে আজ সকাল পর্যন্ত আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। দাবি না মানায় প্রশাসন ভবনে তালা দেয় আন্দোলনকারীরা। বাংলাদেশের জলসীমায় প্রবেশের অপরাধে আটক 31 ভারতীয় জেলেকে পটুয়াখালী কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। আর বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়েছে 64 জেলে। 2-1 দিনের মধ্যেই তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে। একই সময়ে দীর্ঘদিন ভারতে জেলে থাকা বাংলাদেশের 90 বাংলাদেশি জেলেদের হস্তান্তর করবে ভারতীয় কর্তৃপক্ষ। সকালে পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তি পান 31 জেলে। এরা সবাই কোস্টগার্ডের হেফাজতে থাকবে। কোস্টগার্ড জানায়, গত 16 অক্টোবর দুদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি SS মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়। আর সকালে বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়েছে 64 জেলে। আগামী 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বঙ্গোপসাগর ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় জেলেদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম অপরিবর্তিত রেখে অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিকেলে সংস্থাটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর অনুযায়ী জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকায় ভোক্তা পর্যায়ে 12 কেজির বোতলজাত এলপিজির দাম 1455 টাকাতেই অপরিবর্তিত থাকছে। তবে অটো গ্যাসের দাম লিটারে 3 পয়সা কমিয়ে 66 টাকা 78 পয়সা নির্ধারণ করা হয়েছে। সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি 2025-এর সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটো গ্যাসের এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে সদ্য বিদায়ী 2024 সালে 4 দফায় এলপিজি ও অটো গ্যাসের দাম কমানো হয়েছিল এবং 7 দফা দাম বাড়ানো হয়েছিল। একদিকে মূল্য কমেছে, অন্যদিকে ডলার এক্সচেঞ্জ রেট বেড়ে গেছে। দুইটা মিলিয়ে দর কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ যেটি ছিল গত মাসে 1455 টাকা, এটি এই মাসেও 1455 টাকা অপরিবর্তিত থাকছে, যেটি 12 কেজির সিলিন্ডারে। যেখানে কোম্পানি বিক্রি করবে 1360 টাকায়, পাইকারি বিক্রি হবে 1410 টাকায় এবং খুচরা বিক্রি হবে 1455 টাকায়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।